ফাঁদে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা। তাদের শেষ রক্ষাও হচ্ছে না। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা কিন্তু পুনরায় স্বাধীনতা ফিরিয়ে আনবো, এই রাজাকারকে মুক্ত করে ছাড়বো। গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসিকে এভাবে টেলিফোনে হুমকি দেন বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান পরিচয়ধারী এক ব্যক্তি। গোপালগঞ্জে নির্যাতন থামানোর জন্য দেশ বিদেশের নানা আবেদন উপেক্ষা করছে সরকার, অথচ সেনা পাহারা দিয়ে যাচ্ছে কিংস পার্টি এনসিপিকে। প্রশ্ন হলো, সেনা পাহারার মধ্যেও কিংস পার্টি এনসিপির সভা সমাবেশ ভণ্ডুল হওয়ার যে নজির তৈরি হচ্ছে, সেটা এই দলটিকে কোথায় নিয়ে যাচ্ছে? দর্শক, আমরা কি আবারও হরতালের যুগে ফিরে যাচ্ছি? আবারও অবরোধের যুগে ফিরে যাচ্ছি? আবারও রাজনৈতিক পরিস্থিতিতে সেই সনাতন পদ্ধতি চালু হচ্ছে? গোপালগঞ্জে যখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সমস্ত মেশিনারিজ ব্যবহার করে গোপালগঞ্জের মানুষের উপরে যখন নির্বিচারে হামলা করা হলো, তাদেরকে হত্যা করা হলো। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে। সমন্বয়করা দেশ ছাড়তে বাধ্য হবে, কারণ বর্তমানে যেসব কর্মকাণ্ড চলতেছে, গোপালগঞ্জে হামলা করেছে সমন্বয়কদের উপর, এরপরে কক্সবাজারে তাদের উপর হামলা করলো, গোপালগঞ্জে হামলা করলো আওয়ামী লীগ, কক্সবাজারে হামলা করলো বিএনপি। সবকিছু মিলিয়ে সমন্বয়ক কঠিন বিপদে পড়ে গেছেন। তাদের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়ছে। এইদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিকভাবে চাপ দিচ্ছে। যাই হোক দর্শক, আজকের এই ভিডিওতে যেসব ভিডিও ক্লিপ দেখবেন, ভিডিও ক্লিপে যেসব তথ্য দেখবেন, তথ্যগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। মাস্টার গোপালগঞ্জ কর্মসূচিতে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে সেনা এপিসিতে শহর ছাড়তে বাধ্য হয়েছিল এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর মাত্র 3 দিন পরই কক্সবাজারের চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে পড়লেন তারা। এবারও তাদের উদ্ধার করেছে সেনাবাহিনী। গুড়িয়ে দেওয়া হয়েছে পথসভার মঞ্চ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির আপত্তিকর মন্তব্যের জেরে ফুঁসে ওঠেন চট্টগ্রাম ও কক্সবাজারের বিএনপির নেতাকর্মীরা। এরপরে ভণ্ডুল হয় চকরিয়ার পথসভা। সেখানেও বিএনপি সমর্থকদের পেটাতে দেখা গেছে সেনা সদস্যদের। প্রশ্ন উঠেছে, সেনাবাহিনী কি একমাত্র এনসিপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনীতে পরিণত হলো? গোপালগঞ্জে নির্যাতন থামানোর জন্য দেশ বিদেশের নানা আবেদন উপেক্ষা করছে সরকার, অথচ সেনা পাহারা দিয়ে যাচ্ছে কিংস পার্টি এনসিপিকে। প্রশ্ন হলো, সেনা পাহারার মধ্যেও কিংস পার্টি এনসিপির সভা সমাবেশ ভণ্ডুল হওয়ার যে নজির তৈরি হচ্ছে, সেটা এই দলটিকে কোথায় নিয়ে যাচ্ছে? মাঠের রাজনীতিতে যেখানে মাঝারি শক্তির কোনো দলকে মোকাবিলার শক্তিও এনসিপির নেই, সেখানে তারা একই সঙ্গে দেশের প্রধান দুই দলকে শত্রুতে পরিণত করে কতদিন টিকে থাকতে পারবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। কিংস পার্টি এনসিপি কে খুশি করতে কিংবা এনসিপি সমাবেশে বাধা দেয় গোপালগঞ্জের মানুষের উপর এখনো চলছে নির্যাতন। ব্যাপক ধরপাকড়, প্রয়োজন না থাকা সত্ত্বেও কারফিউ চালু রাখা। নির্যাতনের মাত্রা এতটা ছাড়িয়ে গেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত অনেকেই এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন। নেট্রো নিউজের সম্পাদক তাসনিম খলিল লিখেছেন, গোপালগঞ্জ বাসীদের উপর জুলুম বন্ধ করুন। তারা আমাদের ভাই বোন, বাংলাদেশের নাগরিক। তাদের নিরাপত্তা, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর সাংবিধানিক দায়িত্ব। সাংবাদিক জুলকারনাইন সাইদ লিখেছেন, সরকারের নির্দেশে গুলি করে মানুষ হত্যা করলো সরকারি বাহিনী, 15 লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত করলো, ব্লক রেড দিয়ে তারাই আবার গণহারে গ্রেপ্তার করলো, যা এখনো চলমান। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দিল, আবার প্রেসিং বলে মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে মানবাধিকার মিশন চালু হচ্ছে। দর্শক, যে এনসিপির জন্য গোপালগঞ্জে এমন নির্যাতন চলছে, সেই এনসিপি এবার একইভাবে বিরোধিতা আর হামলার মুখোমুখি হয়েছে কক্সবাজারের চকরিয়ায়। দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে 19 জুলাই বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর শহরে পথসভা করার কথা ছিল দলটির। এজন্য শহরের জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের উপর তৈরি করা হয় মঞ্চ। এর আগে দুপুরে কক্সবাজার এনসিপি সমাবেশে বিতর্কিত বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে তিনি বলেন, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বোঝে না, রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ। দর্শক, জনসমর্থন তলানিতে থাকায় কিংস পার্টি এনসিপি অনেক দিন ধরে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন করার দাবি তুলছে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। তবে এই দাবির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ 18 জুলাই রাজধানীতে এক সমাবেশে পিআর পদ্ধতির করা সমালোচনা করেন। বলেন, এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। পিআর পদ্ধতি গায়ে দেয় না কি খায়।
দেশের মানুষ তা বোঝে না। আমরা বুঝি একটা এলাকায় কোনো দলের প্রার্থী সংসদ সদস্য হবেন, সেই এলাকার জনগণের সঙ্গে তার সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন। পিয়ার পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। আর এতে আতে ঘা লাগে কিংস পার্টি এনসিপি। সালাউদ্দিন আহমেদ যে অঞ্চলের রাজনীতিক, সেখানে গিয়ে তাকে গডফাদার আখ্যায়িত করে হুঙ্কার দেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এনসিপির এমন পরিকল্পিত উত্তেজনা তৈরির নজির নতুন কিছু নয়। সবশেষ গোপালগঞ্জে যাওয়ার ঠিক আগে কর্মসূচির নাম বদলে মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়া হয়। 16 জুলাইয়ের কর্মসূচির দুদিন আগে থেকে এনসিপির বিভিন্ন পর্যায়ে নেতারা বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার ইঙ্গিতমূলক বিভিন্ন পোস্ট দেন ফেসবুকে। অন্যদিকে সেনা পাহারায় গোপালগঞ্জে গিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মুজিববাদকে কবর দেওয়ার হুমকি দেন। এর পরপরই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সহিংসতা। কয়েক ঘন্টা অবরুদ্ধ থেকে সেনা এপিসির ভেতরে ঢুকে এনসিপির কেন্দ্রীয় নেতারা শহর ছাড়েন। তবে তাদের বীরত্বের বলি হয়েছে গোপালগঞ্জের অন্তত 5টি প্রাণ। আহত হন অসংখ্য মানুষ। সেনা পুলিশের গুলি ছোড়ার ছবি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। কক্সবাজারের অনেকটা ঠিক একইভাবে পরিকল্পিত উত্তেজনার জন্ম দিয়েছে এনসিপি। কক্সবাজার নাসিরুদ্দিন পাটোয়ারির উস্কানিমূলক বক্তব্যের পরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন বিএনপি নেতাকর্মীরা। চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকাল 4টার দিকে চকরিয়ার মহাসড়কে শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মিছিল। তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, চকরিয়া দুপুর থেকে এনসিপির মঞ্চ তৈরি করে মাইকিং করা হয়েছিল। হঠাৎ বিকেল 3:45টার দিকে কিছু লোক লাঠি সোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। তারা এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চ ভেঙে ফেলেন। তারা সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাজ ভাঙচুর করেন। ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটা করে এনসিপির মঞ্চ রক্ষার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। চকরিয়া শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। চরম উত্তেজনার মুখে পণ্ড হয়ে যায় চকরিয়ার পথসভা। এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বিকেল 5টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি থাকার কথা ছিল। তবে তার আগেই বিএনপির ছাত্রদলের নেতারা হামলা চালিয়ে সমাবেশ বানচাল করে দেয়। অন্যদিকে চকরিয়ার বিএনপির লোকজন এনসিপির গাড়িবহর আটকে রাখেন বলে অভিযোগ তুলেন দলের নেতা আব্দুল হান্নান মাসুদ। ফেসবুকে হান্নান মাসুদ লেখেন, চকরিয়া জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন। তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন। লোহাগড়ায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। যেমন লীগ গত 16 বছর ধরে করেছে, ঠিক তেমনি আপনারাও করছেন। তাদের পরিণতি দেখে যদি শিক্ষা না নিতে পারেন, তাহলে সেম পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন। এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, চকরিয়া বিএনপি নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করায় তাদের সভা হয়নি। এনসিপি নেতাকর্মীরা চকরিয়া অবস্থান করেননি। তারা লামাথানচি সড়কের ফাঁসিয়া খালি এলাকায় আটকে পড়েন। সেখানে বিএনপি নেতাকর্মীদের জটলার কারণে সবাই আতঙ্কিত অবস্থায় আছেন। দর্শক, অথচ এই এনসিপি নেতারাই মাত্র কয়েক ঘন্টা আগে কক্সবাজারে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, বিএনপিকে রাজপথে দেখিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। অথচ সন্ধ্যা না পেরোতেই তারা আতঙ্কে কাপার স্বীকারোক্তি দিচ্ছেন মিডিয়াতে। আবারও আশ্রয় নেন সেনা পুলিশ নিরাপত্তার মধ্যে। একটি ক্লাসিক কিংস পার্টির সব ধরনের শর্ত এভাবেই পূরণ করে যাচ্ছে ডক্টর ইউনূসের স্বপ্নের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। শুধু চকরিয়া নয়, কক্সবাজারের রামু এবং ঈদগাঁও উপজেলাতেও পথসভা করতে পারেনি এনসিপি। প্রতিটি জায়গাতেই বিক্ষোভে নামে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের বাধার মুখে পুলিশ ও সেনা পাহারায় কক্সবাজারের সীমানা ছাড়তে বাধ্য হন নাহিদ ইসলামরা। প্রশ্ন হলো, এভাবে সেনা পাহারায় কতদিন রাজনীতি চালিয়ে যেতে পারবে এনসিপি? অন্যদিকে সেনাবাহিনী শুধু এনসিপি নিরাপত্তার দায়িত্ব পালন করে নিজেদের কেন ক্রমাগত বিতর্কিত করছে? গোপালগঞ্জে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 5 জনের মৃত্যুর পরেও সেখানে কারফিউ দিয়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান পরিচালনার অভিযোগ উঠছে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। নজিরবিহীন ভাবে সেখানে জলপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহলের দৃশ্য দেখা গেছে। একমাত্র যুদ্ধ পরিস্থিতি যে ধরনের সমন্বিত অভিযান কোনো অঞ্চলে পরিচালিত হতে পারে, সেটাই দেখা যাচ্ছে। আবারও সেই হরতাল অবরোধের কর্মসূচি আসছে কিনা অনেক কথা বলতে চায় না, মূলত যেটা ঘটছে সেটুকুই বলতে চাই। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, ওই দিন 4 জনের মৃত্যুর ঘটনা, পরবর্তীতে ঢাকা মেডিকেলে আরও 1 জনের মৃত্যু হয়েছে। অফিসিয়ালি আমরা জানি এখন যে 5 জনের মৃত্যু হয়েছে, যদিও আওয়ামী লীগ 11 জন 13 জন এরকম আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকশো আহত হওয়ার দাবি করা হচ্ছে। এদিকে পুলিশের পক্ষ থেকে 475 জনের মতো আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সেটাকে কেন্দ্র করেও আবার অনেকে বলছেন যে গোপালগঞ্জে যে র্যান্ডম অপারেশন চলছে, কারফিউ জারি করে রাতের অন্ধকারে যে অপারেশন চলছে, এবং সেই অপারেশনে নৌবাহিনীকে পর্যন্ত যুক্ত করা হয়েছে। কোস্টগার্ড নৌবাহিনী গোপালগঞ্জের নদী দিয়ে সবসময় টহল দেওয়া শুরু করেছে। তখন মনে হচ্ছে যে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে নির্দিষ্ট অভিযুক্তরা ছাড়া সব মানুষের, সব পরিবারের পুরুষ মানুষদের, এমনকি মহিলাদেরও নির্যাতন করা, নিপীড়ন করা, এই ঘটনাগুলো যেন না ঘটে সেই ব্যাপারেও অনেকে কথা বলছেন।
যখন সেই কথা বলছেন তখন আমরা আওয়ামী লীগের প্রচার শুরু করেছে তারা, দেখলাম যে রবিবারে তারা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। বাংলাদেশের মানুষ কি এখন হরতাল পালন করবে? দেশে থেকেও একটা রাজনৈতিক দল, ধরা যাক এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি, তারাও যদি হরতালের ডাক দেয় তাহলেও কি জনগণ সেই ডাক মানবে? বাংলাদেশে কি আর হরতাল হয়? হরতালের সংস্কৃতি তো সেই 15 বছর আগে শেষ হয়ে গেছে। হরতাল দিলেও কেউ আর হরতাল পালন করে না। বিএনপিকে আমরা দেখেছি একটানা 94 দিন পর্যন্ত হরতাল দিতে, কিন্তু সেই তারপর থেকে 2014 সেই সময়ের পর থেকে আমরা হরতালকে একেবারে বিষমুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি বাংলাদেশে। হরতাল দিলে মানুষ আর হরতাল মানে না, বাস শ্রমিকরাও হরতাল মানে না, কারণ তাদের পেটের খিদাটা আগে। সুতরাং হরতাল দিয়ে যে কিছু হবে না সেটা বোঝাই যায়। তারপরেও তারা আহ্বান জানিয়েছে, কিন্তু এখানে একটা মজার এবং অবাক করা এবং ব্যাপারটা হাস্যকরও মনে হতে পারে যে আওয়ামী লীগের মূল ধারার কেউ এই ডাকটা দেননি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এই ডাকটা দেওয়ার কথা শুনলাম। মানে ভিডিওতে তারা ঘোষণা করছে, একটা সমাবেশ থেকে তারা ঘোষণা করছে। আমি এখনও নিশ্চিত নই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে এই ধরনের আহ্বান জানানো হয়েছে কিনা, কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এরকম আহ্বান জানানো হয়েছে, সেটা আমি নিজে ভিডিওতে দেখেছি। এখন কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকেও যদি এই আহ্বান জানানো হয় তাহলে বাংলাদেশের বর্তমান অবস্থা, সেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেও হরতাল আসলে কেউ মানেনি। হরতাল মানার মতো মানসিকতা বাংলাদেশের মানুষের আর নেই। সুতরাং রাজনৈতিক অন্য পলিসি গ্রহণ করতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় একটি গণমাধ্যমকে বলতে শুনলাম, তিনি শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলছেন যে শেখ হাসিনা নাকি যমুনা অভিমুখে মার্চ করার জন্য আহ্বান জানিয়েছেন, এবং সেটা খুব শীঘ্রই, তারিখ জানাননি তিনি, খুব শীঘ্রই নাকি আওয়ামী লীগ যমুনা অভিমুখে পদযাত্রা করবে, অর্থাৎ যমুনা ঘেরাওয়ের কর্মসূচির দিকে যাবে গোপালগঞ্জের এই নির্যাতনের প্রতিবাদে। যদি সেরকম কিছু হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জের আগুনটা যদি ঢাকাতে চলে আসে, রাজধানী যদি উত্তপ্ত হয়ে যায়, তাহলে সেটা মানে গোপালগঞ্জ উত্তপ্ত হওয়ার মাধ্যমে সারা বাংলাদেশ উত্তপ্ত, কখনোই একটা জেলাকে উত্তপ্ত করে সারা বাংলাদেশ উত্তপ্ত হওয়ার ঘটনা আমরা দেখিনি। যতক্ষণ পর্যন্ত না রাজধানী উত্তপ্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত সেটা সারা বাংলাদেশে বিকেন্দ্রীকরণ হওয়া, ছড়িয়ে যাওয়া, এই দৃশ্য রাজনৈতিক পটভূমিতে আমরা দেখিনি। সেই ক্ষেত্রে রাজধানীটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই রাজধানীতে যদি উত্তেজনা তৈরি করতে পারে আওয়ামী লীগ, তাহলে একটা বড় বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারে দেশ, এবং যে আশঙ্কাটা অনেক দিন থেকেই করা হচ্ছে যে দেশ ক্রমে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে, সেরকম অবস্থাও তৈরি হয়ে যেতে পারে, যেরকম যুদ্ধাবস্থা এই মুহূর্তে গোপালগঞ্জে চলছে। গোপালগঞ্জ একটা জেলা বলে অনেক বেশি আইনশৃঙ্খলা বাহিনীকে এক জায়গায় করে হয়তো দমন করা সহজ, অপেক্ষাকৃত সহজ, কিন্তু এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে এটা মারাত্মক আকার ধারণ করবে। তখন আর আইনশৃঙ্খলা বাহিনী ভার্সেস আওয়ামী লীগ থাকবে না, তখন আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, আওয়ামী লীগ ভার্সেস এনসিপি, আওয়ামী লীগ ভার্সেস জামাত, ব্যাপারগুলো এইরকম হয়ে যাবে। যখন ব্যাপারগুলো এইরকম হয়ে যাবে তখন সেটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে যদি পরিস্থিতি উত্তপ্ত হয়। কিন্তু আলোচনার যে বিষয়টা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কি এই মুহূর্তে রাজধানী ঢাকায় লোক সমাগম করে যমুনা অভিমুখে ব্যাপক লোক নিয়ে পদযাত্রা করে যমুনা ঘেরাও করা, এই ধরনের বড় কর্মসূচি নেয়ার বাস্তবতা রয়েছে? সেই বাস্তবতায় কি আওয়ামী লীগ রয়েছে? আমার মনে হয় যে সেই বাস্তবতায় আওয়ামী লীগ নেই। তাহলে কি ওবায়দুল কাদের একটা মানে আওয়ামী লীগের সাংগঠনিক জায়গা থেকে একটা ফেক বার্তা ছড়িয়ে, বরং যারা রাজধানীতে ঢাকায় বাস করছে আওয়ামী লীগের লোকজন, শোনা যায় যে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় যারা এলাকায় টিকতে পারছে না আওয়ামী লীগের যারা, তারা অনেকেই ঢাকায় এসে নিরাপদে বসবাস করার চেষ্টা করছেন, ভিন্ন পেশায় যাওয়ার চেষ্টা করছেন, ভিন্নভাবে জীবন ধারণ করার চেষ্টা করছেন। তাদেরকেও কি এক ধরনের বিপদে ফেলে দেওয়ার দিকেই হাঁটছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বয়ং? সেটাও মনে হতে পারে। আবার জানি না তাদের প্রস্তুতি কেমন, তাদের পরিকল্পনা কেমন, তাদের পরিকল্পনা অন্যরকম হতে পারে। আবার এদিকে গোপালগঞ্জের যে ঘটনা, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের যে হামলার ঘটনা, সেই ঘটনার নির্দেশ নাকি শেখ হাসিনা দিয়েছেন স্বয়ং, এবং ব্যাপারটা মনিটরিং করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এমন প্রচার আমরা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। এখন দেখার বিষয় যে ঢাকার ব্যাপারটা কে নির্দেশ দেন, কে মনিটরিং করেন। যদিও ওবায়দুল কাদের বলেই দিয়েছেন যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন পদযাত্রার, কিন্তু কবে নাগাদ সেই নির্দেশ কার্যকর হবে সেটা কিছু বলেননি। কিন্তু আমাদের আশঙ্কার জায়গা সেটা হচ্ছে যে এই নির্দেশ যদি কার্যকর হতে যায়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভার্সেস আওয়ামী লীগ যদি মুখোমুখি হয়ে যায়, তাহলে ঢাকার মানুষের, রাজধানীর মানুষের যে জীবনযাপন, সেই জীবনযাপনগুলো আমার মনে হয় যে অনেক বেশি কঠিন হয়ে যাবে। রাজধানী আবার অস্থির হয়ে যাবে। 5 আগস্টের পরে রাজধানীবাসীর যেমন ঘুম হারাম হয়ে গিয়েছিল, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিনিয়ত, রাজধানীর প্রতিটা গলিতে গলিতে মানুষ সারা রাত জেগে নিজেদেরকে পাহারা দিয়েছে, সেই রকম অস্থিতিশীল পরিবেশ যদি আবার তৈরি হয়,
তাহলে সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এখন ব্যাপার হচ্ছে যে কোন পথে এগোচ্ছে রাজনীতি, কোন পথে যাচ্ছে দেশ, কে কতটুকু ফায়দা লুটতে পারবে, কে কতটুকু মানে সাংঘর্ষিক পরিস্থিতি হলেও তার মধ্য দিয়ে বিজয় অর্জন করতে পারবে, সেটাই তাদের লক্ষ্য থাকবে। মাঝখান থেকে ভোগান্তিতে পড়ব আমরা যারা সাধারণ জনগণ তারা। সেই ক্ষেত্রে রাজনীতিবিদ এবং সরকার, রাজনীতিবিদ, প্রশাসন, তারা কি আদৌ জনগণের কথা ভেবে দেখবে? জনগণের ভালোর দিক মন্দের দিকটা তারা কি ভেবে দেখবে? গতকালকেই একটা ভিডিওতে বলছিলাম যে একজন নাট্য পরিচালক, অভিনেতা, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আপনারা ভেবে অবাক হবেন যে রাজনীতিবিদরা শুধুমাত্র মানুষের সেবা করার জন্য একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হয়। হাস্যকর হলেও জীবনের চরম, বাংলাদেশের রাজনৈতিক জীবনের চরম সত্যটা তিনি তুলে ধরে এনেছিলেন। সেটা আমাদের কাছে কাম্য নয়। আমাদের কাছে কাম্য আমরা কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবো, বসবাস করব সমাজে। সেখানে সরকারকে যেমন ভূমিকা পালন করতে হবে, রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা পালন করতে হবে। কারণ রাজনৈতিক দল তার রাজনীতি করবে, এটাই স্বাভাবিক, তার সুবিধা ভাববে, এটাই স্বাভাবিক। সরকার দেশকে ঠিক রাখার জন্য সরকারের পদক্ষেপ নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুই পক্ষ যেন এমন কোনো ক্ল্যাশে লিপ্ত না হয়, এমন কোনো পরিস্থিতি দুই পক্ষই তৈরি না করে যেন সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না, আপনারা সকলেই জানেন। নানান ধরনের কর্মকাণ্ড হচ্ছে আমাদের এই দেশে। প্রিয় দর্শক শ্রোতা, এর মধ্যে সমন্বয় একটা বারবার হামলার শিকার হচ্ছেন বিএনপি, আওয়ামী লীগ, তাদের উপর দুই দলই কঠিনভাবে ক্ষিপ্ত। এদিকে আবার জামাতের সমাবেশেও হামলা করা হয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ কোটি হুমকির মুখে পড়ে গেছে এবং আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তী সরকারের উপর চাপ আসতেছে। যাই হোক দর্শক, আজকের এই ভিডিওতে যে আলোচনা করে শুনতে পারলেন, যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন, প্রিয় দর্শক মন্ডলী, এ সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।